আসসালামু আলাইকুম। আমি সামিয়া। সিকান্দার আবু জাফর রচিত নাটক সিরাজউদ্দৌলার তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্য আজকে পাঠ করে শোনাব। সময় 1757 সাল 22শে জুন। স্থান পলাশীতে সিরাজের শিবির। শিল্পবিন্ত মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে সিরাজ, মোহনলাল, মীরমর্দান, প্রহরী, বন্দি কামার। গভীর রাত্রি শিবিরের ভেতরে নবাব চিন্তাগ্রস্তভাবে পায়চারি করছেন। দূর থেকে শৃগালের প্রহর ঘোষণার শব্দ ভেসে আসছে। সিরাজ, দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হলো। শুধু ঘুম নেই শেয়াল আর সিরাজের চোখে। আবার নীরব পায়চারি ভেবে আমি অবাক হয়ে যাই। মোহনলালের প্রবেশ কুর্নিশ করে দাঁড়াইতেই সিরাজ, সত্যি অবাক হয়ে যায় মোহনলাল। ইংরেজ সভ্যজাতি বলেই শুনেছি তারা শৃঙ্খলা জানে, শাসন মেনে চলে, কিন্তু এখানের ইংরেজরা যা করছে তা তো স্পষ্ট রাজদ্রোহ। একটি দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে। আশ্চর্য। মোহনলাল, জাহাপানা। সিরাজ, হ্যাঁ বলো মোহনলাল, কি খবর? মোহনলাল, ইংরেজের পক্ষে মোট সৈন্য 3000-এর বেশি হবে না। অবশ্য তারা অস্ত্র চালনায় সুশিক্ষিত। নবাবের পক্ষে সৈন্য সংখ্যা 50,000-এর বেশি। ছোট বড় মিলিয়ে ওদের কামান হবে গোটা 10। আমাদের কামান 50টার বেশি। সিরাজ, এখন প্রশ্ন হলো আমাদের সব সিপাই লড়বে কিনা এবং সব কামান থেকে গোলা ছুটবে কিনা। মোহনলাল, জাহাপানা। সিরাজ, এমন আশঙ্কা কেন করছি তাই জানতে চাইছ তো? মির্জাফর, রাজবল্লভ, ইয়ারলুৎফ খাঁ নিজের সেনাবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে, কিন্তু আমার বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না যে ওরা ইংরেজের বিরুদ্ধে লড়বে। মোহনলাল, সিপাহসালার আরও একখানা গোপন চিঠি ধরা পড়েছে। নবাবের হাতে পত্র প্রদান। নবাব সেটা পড়ে হাতের মুঠোয় মুচড়ে ফেলেন। সিরাজ, বেঈমান। মোহনলাল, ক্লাইভের আরও 3খানা চিঠি ধরা পড়েছে। সে সিপাহসালা জবাবের জন্য পাগল হয়ে উঠেছে মনে হয়। সিরাজ, সাংঘাতিক লোক এই ক্লাইভ। মতলব হাসিল করার জন্য যে কোনো অবস্থার ভেতর ঝাঁপিয়ে পড়ে। ওর কাছে সব কিছুই যেন বড় রকমের জুয়া খেলা। মীরমর্দানের প্রবেশ। যথারীতি কুর্নিশ করে একদিকে দাঁড়ালো। সিরাজ, বলো মীরমর্দান। মীরমর্দান, ইংরেজ সৈন্য লালবাগে আশ্রয় নিয়েছে। ক্লাইভ এবং তার সেনাপতিরা উঠেছে গঙ্গা তীরের ছোট্ট বাড়িটায়, এখান থেকে প্রায় 100 ক্রোশ দূরে। সিরাজ, তোমাদের ফৌজ সাজাবার আয়োজন শেষ হয়েছে তো? মীরমর্দান, একটা প্রকাণ্ড নকশা নবাবের সামনে মেলে ধরে। আমরা সব গুছিয়ে ফেলেছি। নকশা দেখাতে দেখাতে আপনার ছাউনির সামনে গড়বন্দি হয়েছে। ছাউনির সামনে মোহনলাল, স্রাফে আর আমি। আরও ডান দিকে গঙ্গার ধারে এই ঢিপিটার ওপরে একদল পদাতিক আমার জামাই বদ্রি আলী খাঁর অধীনে যুদ্ধ করবে। তাদের ডান পাশে গঙ্গার দিকে একটু এগিয়ে নৌশেবে সিং হাজারির বাহিনী। বাদিক থেকে দিয়ে লক্ষবাগ পর্যন্ত অর্ধচন্দ্রাকে সেনাবাহিনী সাজিয়েছেন সিপাহসালার রায়দুর্লভরাম আর ইয়ারলুৎফ খাঁ। সিরাজ, নকশার কাছ থেকে সরে এসে একটু পায়চারি করলেন। কত বড় শক্তি, তবু কত তুচ্ছ মীরমর্দান। মীরমর্দান, জাহাপানা। সিরাজ, আমি কি দেখছি জানো? কেমন যেন অঙ্কের হিসেবে ওদের সুবিধার পাল্লা ভারী হয়ে উঠেছে। মীরমর্দান, ইংরেজদের ঘায়েল করতে সেনাবাহিনী মোহনলাল, স্রাফে আর আমার বাহিনীই যথেষ্ট। সিরাজ, ঠিক তা নয় মীরমর্দান। আমি জানি তোমাদের বাহিনীতে 5000 ঘোড়াসহ আর 8000 পদাতিক সেনা রয়েছে। তারা জান দিয়ে লড়বে, কিন্তু মস্ত অবস্থাটা কি দাঁড়াচ্ছে এসো তোমাদের সঙ্গে আলোচনা করি। মোহনলাল, জাহাপানা। সিরাজ, মির্জাফরের বাহিনী সাজিয়েছে দূরে লক্ষবাগের অর্ধেকটা ঘিরে। যুদ্ধে তোমরা হারাতে থাকলে ওরা 2 কদম এগিয়ে ক্লাইভের সঙ্গে মিলবে কি বিনা বাধায়, যেন নিশ্চিন্তে আত্মীয় বাড়ি যাচ্ছে। মীরমর্দান, কিন্তু আমরা হারবো কেন? সিরাজ, না হারলে ওরা যে তোমাদের ওপরেই গুলি চালাবে না তার কোনো নিশ্চয়তা নেই। যাক, শিবিরের কাছে ওদের ফৌজ রাখবার কথা আমরাও ভাবি না, কারণ সামনে তোমরা যুদ্ধ করতে থাকলে ওরা পেছনে নবাবের শিবির দখল করতে এক মুহূর্ত দেরি করবে না। মোহনলাল, ওদের সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্রে না আনলেই বোধ হয়। সিরাজ, এনেছি চোখে চোখ রাখার জন্য। পেছনে রেখে এলে ওরা সঙ্গে সঙ্গে রাজধানী দখল করত। মীরমর্দান, এত চিন্তিত হবার কারণ নেই জাহাপানা। আমাদের প্রাণ থাকতে নবাবের কোনো ক্ষতি হবে না। সিরাজ,
আমি জানি, তাই আরও বেশি ভরসা হারিয়ে ফেলছি। তোমাদের প্রাণ বিপন্ন হবে, অথচ স্বাধীনতা রক্ষা হবে না। এই চিন্তাটাই আজ বেশি করে পীড়া দিচ্ছে। মোহনলাল, আমরা জয়ী হব জাহাপনা। সিরাজ, পরাজিত হবে? আমি কি তা ভাবছি? আমি শুধু অশুভ সম্ভাবনাগুলো শেষবারের মতো খুঁটিয়ে বিচার করে দেখছি। আগামীকাল তোমরা যুদ্ধ করবে, কিন্তু হুকুম দেবে মির্জাফর। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীতে অভ্যন্তরীণ গোলযোগে এড়াবার জন্য যুদ্ধের সময়বর্ত কর্তৃত্ব সিপাহসালাকে দিতেই হবে। ফল কী হবে কে জানে। আমি কর্তব্য স্থির করতে পারছি নে, কিন্তু কেন যে পারছি নে আশা করি তোমরা বুঝছো। মীর মর্দান, জাহাপনা। সিরাজ, আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তিতে নয় মোহনলাল। আমার একমাত্র ভরসা আগামীকাল যুদ্ধক্ষেত্রে বাংলার স্বাধীনতা মুছে যাবার সূচনা দেখে মির্জাফর রায়দুর্লভ এয়ারলুপ্তের মনে যদি দেশপ্রীতি জেগে ওঠে, ওই সম্ভাবনাটুকু। কিছুটা কোলাহল শোনা গেল বাইরে। দুজন প্রহরী এক ব্যক্তিকে নিয়ে হাজির হলো। প্রহরী, হুজুর, এই লোকটা নবাবের ছাউনির দিকে এগোবার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে মোহনলাল বন্দির কাছে এগিয়ে এসে নবাবকে একটু যেন আড়াল করে দাঁড়ালো। নবাব দুপা এগিয়ে এলেন। অপর দিক দিয়ে মীর মর্দান বন্দির আরেক পাশে দাঁড়ালো। বন্দি সকাতর কান্দনে, আমি পলাশী গ্রামের লোক হুজুর, রোশনি দেখতে এসেছি। মোহনলাল, প্রহরী তল্লাশি করো। প্রহরী তল্লাশি করে কিছুই পেল না, কিন্তু একে অসাধারণ গ্রামবাসী বলে মনে হচ্ছে না জাহাপনা। মীর মর্দান, প্রহরীকে বাইরে নিয়ে যাও, কথা আদায় করো। হঠাৎ দেখি এ তো কোমর বেগ জমদার, মির্জাফরের গুপ্তচর উমর বেগের ভাই। ও গুপ্তচর কোমর সহসা মাটিতে লুটিয়ে পড়ে। জাহাপনার কাছে বিচার এর জন্য এসেছি, আমাকে আসতে দেয় না, তাই চুরি করে হুজুরের কদম মোবারকে ফরিয়াদ জানাতে আসছিলাম। সিরাজ, কাছে এগিয়ে এসে, কি হয়েছে তোমার? কমর, আমার ভাইকে সেনাপতি মোহনলালের হুকুমে খুন করা হয়েছে হুজুর। সিরাজ, মোহনলাল গুপ্তচর উমর বেগ জমদার হাতে নাতে ধরা পড়েছিল জাহাপনা। ক্লাইভের চিঠি ছিল তার কাছে। প্রহরীদের হাতে ধরা পড়ার পর সে পালাবার চেষ্টা করে, ফলে প্রহরীদের তলোয়ার ঘায়েলে সে মারা পড়ে। সিরাজ অবিশ্বাসের দৃষ্টিতে মোহনলালের দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। মোহনলাল, যেন দোষ ঢাকাবার চেষ্টা। সে চিঠি জাহাপনার কাছে আগেই দলিল করা হয়েছে। সিরাজ মোহনলালের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে একটু পায়চারি করে নিশ্চিতভাবে, কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের সবচাইতে যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহে নই। মোহনলাল, কমর, জাহাপনাকে মেহেরবান। সিরাজ, প্রহরীদের একে নিয়ে যাও, কাল যুদ্ধ শেষ হবার পর একে মুক্তি করে দেবে। কোমর শ্বাসরুদ্ধ করে, এই কি জাহাপনার বিচার? সিরাজ, আমি জানি এখানে এই অবস্থায় শুধু ফরিয়াদ জানাতে আসবে এতটা নির্বোধ তুমি নও। কঠোর স্বরে, প্রহরীদের নিয়ে যাও। বন্দিকে নিয়ে প্রহরীদের প্রস্থান। শ্রীগালের প্রহর ঘোষণা। সিরাজ, তোমরাও এখন যেতে পারো, আজ রাতে তোমাদের কিছুটা বিশ্রামের প্রয়োজন। রাত প্রায় শেষ হয়ে এলো। মোহনলাল ও মীর মর্দান বেরিয়ে গেল। সিরাজ পায়চারি করতে লাগলেন। শহরি থেকে পানি ঢেলে খেলেন। কোথায় একটা প্যাঁচা ডেকে উঠল। সিরাজ উৎকণ্ঠ হয়ে তা শুনলেন। কি যেন ভেবে রাখা কোরআন শরীফের কাছে গিয়ে জায়নামাজে বসলেন। কোরআন শরীফ তুলে উৎকণ্ঠে ঠেকিয়ে রেহেলের ওপর রেখে পড়তে লাগলেন। দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো। সিরাজ কোরআন শরীফ মুড়ে রাখলেন। আসসালাতু খায়রুন মিনান নাওম এর পর মোনাজাত করলেন। আস্তে আস্তে পাখির ডাকে জেগে উঠতে লাগলো। হঠাৎ সুতীব্র সূর্যতান স্তব্ধতা ভেঙে খান খান করে দিল। দিশান্তর।